অমাবস্যার রাত, আর তার সাথে ঝমঝমে বৃষ্টি এবং মাঝে মাঝে বজ্রপাত। আর এই সব কিছুই পরিবেশকে খুব ভয়ঙ্কর করে তুলছিল। সমস্ত মানুষ তাদের ঘরের মধ্যে ভয় পেয়ে বসেছিল। ঠিক তখনই পুরনো কবরস্থানের দরজাটা নিজে নিজেই খুলে গেল, আর বিশাল ঝোড়ো হাওয়ার সাথে অনেক ধুলো মাটি একসাথে ঘূর্ণির মতো সেখান থেকে বেরিয়ে এলো। প্রচন্ড আওয়াজ করে একটা কবর ভেঙে গেল, আর সেখান থেকে একটা গলা পচা পুরনো মৃতদেহ বেরিয়ে এলো, যার সারা শরীরে মাটি লেগেছিল। বৃষ্টির জলে সেই মাটি ধুয়ে চলে যেতে লাগলো। বিদ্যুতের চমকের আলোয় মৃতদেহটাকে খুব ভয়ঙ্কর লাগছিল। মৃতদেহটা এদিক ওদিক তাকালো, আর জোরে আওয়াজ করে যখনই ডাকলো, আশেপাশের কবরের মাটিও ফেটে গেল, আর সেখান থেকে অনেক মৃতদেহ বাইরে বেরিয়ে এলো। আরে ভাই, কি করলি? কত ভালো সিন চলছিল। শয়তানের আত্মার ডাকে সমস্ত কবরস্থান জেগে উঠেছিল। এরপরে কি হয় দেখতে না ভাই। সারাদিন ভূতের সিনেমা দেখিস, কখনো ভেবেছিস এগুলো যদি সত্যি হয় তাহলে কি হতে পারে? আরে এই সব কিছু কাল্পনিক বিষয়, কখনো সত্যি হতেই পারে না। আর তোর যদি এসব কিছুতে ভয় লাগে, আমায় তো এনজয় করতে দে। হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পাই, কারণ আমি ভূত প্রেতে বিশ্বাস করি, আর এরা সত্যি সত্যি আছে। লোকে বলে ওদের সম্পর্কে যদি আমরা বেশি নাক গলাই তাহলে ওরা খুবই বিরক্ত হয়। আচ্ছা, ভূত প্রেত যদি সত্যি থাকে তাহলে তুই নিশ্চয়ই ওদের ডাকতেও পারবি। হ্যাঁ, আসলে সিনেমায় এত দেখেছি, মন একেবারে ভরে গেছে আমার। সত্যিকারের যদি দেখতে পেতাম না, খুব ভালোই হতো। এই কথা বলে সঞ্জয় পুনরায় তার ল্যাপটপটা অন করলো, কিন্তু ল্যাপটপ অন হলো না। এর আবার কি হলো? বেশ ভালোই তো সিনেমাটা চলছিল। ল্যাপটপের কিচ্ছু হয়নি, ওর একটু আরামের দরকার, ঘুমিয়ে পড়। এমনিতেই অনেকটা রাত হয়েছে। যতীন আর সঞ্জয় দুজন ছোটবেলাকার বন্ধু, একসাথে পড়াশোনা করবার জন্য ছোট একটা গ্রাম থেকে এসে কানপুরের একটা পিজিতে দুজনে একসাথে থাকে। তখনই হোস্টেল থেকে ওয়ার্ডেন আসে এবং খবর দেয় যে সঞ্জয়ের ঠাকুমার শরীর খুবই খারাপ, সেই কারণে ওকে গ্রামে যেতে হবে। ভাই, আমাকে গ্রামে যেতে হবে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এখন তো অনেক রাত হয়েছে, আর আমার মনে হয় শেষ বাসটাও বেরিয়ে গেছে। তুই গ্রামে যাবি কি করে? আমি কোনো বন্ধুর বাইক নিয়ে চলে যাব। চল, ঠিক আছে, আমিও যাচ্ছি তোর সাথে। এমনিতেই অনেকটা রাত হয়েছে, আর কুকুরগুলো কিরকম কাঁদছে। একটা কাজ করি, চল আজকে আমরা পিজিতে চলে যাই, কালকে সকালে বেরোবো। কোনো উল্টোপাল্টা কথা বলিস না একদম। 1 ঘন্টার পথ তো চলে এলাম, আর তো 1 ঘন্টা বাকি আছে। এখন তুই বলছিস আমরা ফিরে যাই ওখানে আবার? এটা কি করে পসিবল ভাই? আমি তো এই কারণে বলছি যে রাস্তায় একটু পরে একটা পুরনো কবরস্থান পড়বে। গ্রামের লোকেরা বলে রাত্রির 12টার পর ওই কবরস্থানের পাশ দিয়ে যেতে নেই একদম, কারণ ওই কবরস্থান ভয়ঙ্কর। ভূতের সিনেমা আমি দেখি, আর তুই কিনা ভয় পাচ্ছিস? কথা বলতে বলতে দুজনে বাইক নিয়ে অনেকটা এগিয়ে গেল। তখনই হঠাৎ করে কবরস্থানের সামনে কোথা থেকে দুজন কুকুর লড়াই করতে করতে সামনে চলে এলো। ওই কুকুরটাকে বাঁচাতে গিয়ে সঞ্জয়ের গাড়িটা গেল পিছলে। সঞ্জয় ওখানেই পড়ে গেল, আর পিছনে বসে থাকা যতীন কিছুটা দূরে ছিটকে পড়ে গেল। ওর মাথায় খুব জোরে আঘাত লেগেছিল, যার ফলে ও জ্ঞান হারিয়েছিল। সঞ্জয় যতীনের জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। তখনই ওর নজর কবরস্থানের ওই বোর্ডটার দিকে যায়, যেখানে লেখা ছিল রাত্রিবেলা এই কবরস্থানের সামনে দিয়ে কেউ যাবেন না। ওই বোর্ডটা দেখার পর সঞ্জয়ের ভয় লাগতে শুরু করলো। আরে যতীন, কি হয়েছে তোর? ওঠ না, দেখ তুই কোনখানে শুয়ে আছিস, সামনে কবরস্থান, উঠে পড়, পালে এখান থেকে। সঞ্জয়ের কথা শুনে যতীন তার চোখটা খুলল, আর ওর মাথা ফেটে এতটাই রক্ত বেরিয়েছিল যে পুরো মুখটা লাল হয়েছিল। যতীনের জ্ঞান ফিরে আসায় সঞ্জয় খুবই খুশি হলো, কিন্তু ও এটা দেখলই না যে যতীনের চোখটা পুরো সাদা, চোখের পলক পড়ছে না এবং এক ঠায় তাকিয়ে আছে। সঞ্জয় সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা রুমাল বের করলো এবং ওর কপালে বেঁধে দিল, আর তারপর ফুল স্পিডে গাড়ি চালিয়ে গ্রামে ফিরে গেল। যতীনকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে ও নিজের বাড়িতে এলো এবং ঘুমিয়ে পড়ল। পরের দিন বাইরে চিৎকার চেঁচামেচিতে ওর ঘুম ভাঙল। ওর মা কাঁদতে কাঁদতে যতীনের মৃত্যু সংবাদ দিল। সঞ্জয় সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মা, এটা তুমি কি বলছো? যতীন মারা গেছে? কাল তো আমার সঙ্গে ছিল, আমরা তো একসাথে এলাম, কিন্তু হঠাৎ করে কি হলো? সেটাই তো আমরা বুঝতে পারছি না। যতীনের মাথায় ছোট একটা আঘাত লেগেছিল, কিন্তু আজকে সকালে ওর বাড়ির লোক যখন ওকে ডাকতে গেল তখন যতীন মারা গেছিল, আর মৃতদেহটাও খুব শক্ত হয়ে গেছিল। দেখে মনে হচ্ছিল 7-8 ঘন্টা আগেই ও মারা গেছে। সত্যি করে বল আমায়, ওই আঘাতটা কি করে লেগেছিল? যতীনের মৃত্যুর খবর শুনে সঞ্জয় ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল, আর ওর মা ওকে আটকানোর চেষ্টা করছিল,
কিন্তু ও দাঁড়ালো না। ও যখন যতীনের বাড়িতে পৌঁছালো দেখলো যতীনের মৃতদেহ বাড়ির উঠোনে পড়ে আছে। সঞ্জয় ওর কাছে আসতেই হঠাৎ করে যতীন চোখ খুলল। তা দেখে আশেপাশের লোকেরা ভয় পেয়ে গেল। সঞ্জয় ভয় পেয়ে ওর হাত ছেড়ে দিল। তখন যতীন উঠে বসে পড়ল আর ভারী গলায় বলল, কি হয়েছে সঞ্জয়, তুই তো ভয় পেয়ে গেলি। এই কথা বলে যতীন আবার জ্ঞান হারায়, কিন্তু ওর চোখ তখনও খোলাই ছিল। সবাই ওর চোখ দেখে ভয় পেতে লাগলো, কারণ ওর চোখের মনি ছিলই না। আরে এটা কি করে সম্ভব? মরে যাওয়া মানুষ জেগে উঠলো, কথাও বলতে লাগলো, তারপর আবার এই সমস্ত কিছু। ওর চোখের মনিটা কোথায়? সঞ্জয়, তুমি আর যতীন কালকে রাত্রে একসাথেই এসেছিলে না? তাহলে বলো আমায় কি হয়েছিল? সঞ্জয় কিছুই বুঝতে পারছিল না যে সে কি বলবে। তখনই হঠাৎ সেখানে এক সাধু এলেন এবং জোরে জোরে নিজের খঞ্জনি বাজাতে লাগলেন। ও কি করে বলবে? আমি বলছি কি হয়েছিল কালকে রাত্রে। কাল রাত্রে ওরা ভয়ঙ্কর কবরস্থানের পাশ দিয়ে আসছিল। ওখানে যারা থাকে তাদেরকে বিরক্ত করার ফল কি হতে পারে দেখেছো তো? মা, ও কিন্তু আর তোমার ছেলে নয়, বরং ওদের মধ্যেই একজন হয়ে উঠেছে। রেখে দিয়ে আসো ওর দেহটাকে ওই পুরনো কবরস্থানের বাইরে, নয়তো ওরা সবাই আজকে রাত্রেই গ্রামে আসবে ওকে নিয়ে যেতে। তখন কেউ বাঁচবে না। রেখে দিয়ে আসো ওকে। এই কথা বলে সাধুটা ওখান থেকে চলে গেল। আমার ছেলের কাছ থেকে সরে যাও, আগেই তোকে শেষ করে ফেলেছো, এখন কি পুরো গ্রামের লোককে বিপদে ফেলবে? সাধু বাবা একদম ঠিক কথাই বলেছেন, আমরা বরং ওকে নিয়ে পুরনো কবরস্থানের ওখানেই যাই। এসব একদম ভুল কথা, আমি এসব বিশ্বাস করি না একদম। আমরা ওকে নিয়ে বরং ডাক্তারের কাছে যাই। ওর ডাক্তারের প্রয়োজন। কবরস্থানে নিয়ে যাবে মানে? ওকে কি জীবিত অবস্থাতে রেখে আসবে? তোমাকে কে বলেছো জীবিত আছে? মারা গেছে, এখানে ওর মৃতদেহ পড়ে আছে। গ্রামের সমস্ত লোকজনেরা পুজোর কিছু সামগ্রী নিয়ে যতীনের লাশটাকে ওই পুরনো কবরস্থানের পাশে রেখে আসে। সঞ্জয় দূরে দাঁড়িয়ে সবাইকে দেখছিল। যখন গ্রামবাসীরা ওকে ছেড়ে আবার গ্রামে ফিরে গেল, তখন সঞ্জয় যতীনকে ওখান থেকে তোলে। তখন যতীন চোখ খোলে। সঞ্জয় যতীনকে নিয়ে শহরের দিকে রওনা দেয়। বাইকের পিছনে বসে থাকা যতীনের মাথা 180 ডিগ্রি ঘুরে গেল। ওর সাদা চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। এরপর সঞ্জয় যখন যতীনকে নিয়ে হসপিটালে পৌঁছলো, তখন ডক্টর তাকে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করালো। ওর চিকিৎসা শুরু করলো, কিন্তু যতীনের দেহে কোনো সাড় ছিল না। মেশিন দেখেও মনে হচ্ছিল ও মৃত। ডাক্তারও অবাক, কারণ যতীনের চোখ এখনো খোলা। ওর চোখ তখনও রেসপন্স করছিল, কিন্তু যখনই ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করলো, তখনই ওর দেহটা বিছানায় উঠে দাঁড়ায়, আর সঞ্জয়ের চোখের সামনেই সেটা অদৃশ্য হয়ে যায়। সঞ্জয় ওকে খুঁজতে শুরু করে। এই দৃশ্য দেখে ডাক্তারও অবাক হয়ে গেল। সাধু তখন ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ চারিদিকে মৃতদেহের তাণ্ডবে সাধুর ধ্যান ভঙ্গ হয়ে যায়। উনি সঙ্গে সঙ্গে নিজের জায়গা থেকে উঠে হাতে কমণ্ডলু নিয়ে গ্রামের দিকে রওনা দেন। গ্রামবাসীরা তখনও এই বিষয় সম্পর্কে কিছুই জানে না। যখন মৃতদেহগুলো গ্রামের সীমানায় এসে পৌঁছয়, তখন পশু পাখিরা জোরে জোরে চিৎকার করতে আরম্ভ করে। কুকুর চিৎকার করতে থাকে। পশু পাখিদের এরকম চিৎকার শুনে গ্রামবাসীরা যখন বাড়ি থেকে বেরিয়ে আসে, তখন ওখানে দৃশ্য দেখে তারা ভয় পেয়ে যায়। সব মৃতদেহগুলো পশু পাখিদের রক্ত চুষে খাচ্ছে। হঠাৎ করে চোখের সামনে মানুষ দেখতে পেয়ে তারা সেই পশু পাখিদের ছেড়ে দিয়ে গ্রামের মানুষদের দিকে এগিয়ে আসতে থাকে। গ্রামবাসীরা ভয় পেয়ে এক জায়গায় জড়ো হয়ে যায়। তখন ওই মৃতদেহ আর গ্রামবাসীদের মাঝখানে সাধু বাবা এসে দাঁড়ায়। এদের কাছ থেকে সরে যাও, খবরদার যদি ওদের কাছে আসার চেষ্টা করো তাহলে কিন্তু। তারপর গ্রামবাসীদের সাবধান করে সাধু বাবা নিজের কমণ্ডলু থেকে জল নেয় এবং মন্ত্র পড়তে আরম্ভ করেন। যেই নয় মন্ত্রপুত জল মৃতদেহের উপর ছড়িয়ে দেন, সমস্ত মৃতদেহ একসাথে খুব জোরে চিৎকার করতে থাকে। সেই আওয়াজে গ্রামবাসীরা আরো ভয় পেয়ে যায়। সাধু বাবা পড়ে থাকা একটা লাঠি তোলেন এবং মনে মনে মন্ত্র পড়েন। লাঠিতে তখনই আগুন জ্বলে যায়, আর ওই জ্বলন্ত লাঠি নিয়ে তিনি মৃতদেহদের দিকে এগিয়ে যেতে থাকেন। মৃতদেহগুলো ধীরে ধীরে পিছু হটছিল, কিন্তু বৃষ্টির জন্য জ্বলন্ত লাঠিটা নিভে গেল। তখনই সেখানে যতীনের মৃতদেহটা দেখা গেল। সমস্ত মৃতদেহগুলো ধীরে ধীরে যতীনের দিকে এগোতে লাগলো। সাধু বাবা বুঝলেন এখনই সঠিক সময়। উনি গ্রামবাসীদের ইশারা করে নিজের কাছে ডাকলেন, আর সবাইকে শুকনো কাঠ এবং ঘাস পাতা জোগাড় করতে বলে উনি নিজের হাতে একটা গণ্ডি কাটলেন এবং সেখানে বসে এক মনে ধ্যান করতে আরম্ভ করলেন। সমস্ত গ্রামবাসী অনেক শুকনো কাঠ এবং ঘাস পাতা নিয়ে এলো। সেখানে পৌঁছলো। যখন সমস্ত মৃতদেহগুলো যতীনের কাছে পৌঁছলো, সাধু বাবার ইশারা পেয়ে গ্রামবাসীরা জ্বলন্ত ঘাস এবং কাঠগুলো ওই মৃতদেহের উপর ছুঁড়তে লাগলো। জ্বলন্ত মৃতদেহগুলো জোরে জোরে চিৎকার করছিল। চিৎকার বন্ধ করো, এই আগুন তোমাদের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। এই কথা বলতে বলতে সাধু বাবা মন্ত্রোচ্চারণ করতে লাগলো। প্রত্যেকটা মন্ত্রের সাথে এক একটা মৃতদেহ মুক্তি পাচ্ছিল। সব মৃতদেহের মুক্তির পরে হঠাৎ করে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। গ্রামবাসীরা সাধু বাবার চারপাশে এসে বসে পড়ল। বাবা, আপনার জন্যই এই গ্রামবাসীরা এই কবরস্থানের অতৃপ্ত আত্মাদের হাত থেকে মুক্তি পেল। এই সবই ঈশ্বরের কৃপা। আমরা তো শুধুই ওনার আদেশ পালন করি। আজ দিনটা হয়তো ওদের মুক্তিরই ছিল, যার দায়িত্ব হয়তো ঈশ্বর আমাকেই দিয়েছিলেন।
নয়তো বিগত কয়েক বছর ধরে আমি এই সমস্ত মৃতদেহগুলোকে মুক্ত করার অনেক চেষ্টা করেছি। ঈশ্বর তোমাদের সবাইকে রক্ষা করুন। এই বলে সাধু বাবা চলে গেলেন। কথায় আছে, কারোর ক্ষতি করার জন্য করা কাজ ঠিক দুমুখো সাপের মতো হয়। সে যতটা ক্ষতি অন্যকে করে, ঠিক ততটাই ক্ষতি সে নিজেরও করে। চোখের সামনে নিজের বন্ধুর লাশকে পড়ে থাকতে দেখে রনক একেবারে স্তব্ধ হয়ে যায়। সে কিছুতেই এটা বুঝতে পারে না এসব কি করে হলো আর কেন হলো। তখন হঠাৎই পুরো উঠোনটায় অন্ধকার হয়ে যায়। একটা ছায়া রনকের আশেপাশে ঘুরতে থাকে। এবার তোর পালা। কি করে বাঁচবে? তোকে বলেছিলাম আমার প্রত্যেকটা কাজের একটা দাম আছে, আর এই কাজের দাম হলো তোর মৃত্যু। যশ আর রনক দুজনেই ছোটবেলার বন্ধু ছিল। দুজনেই ছিল মেধাবী ছাত্র। কখনো যশ ক্লাসে টপ করত, তো কখনো রনক। 12 ক্লাস অবধি গ্রামে পড়াশুনো করার পরে ইঞ্জিনিয়ারিং করতে দুজনে একসঙ্গে আইআইটি রুড়কিতে চলে যায়। গ্রাম থেকে বেরিয়ে রুড়কির পরিবেশ তাদের কাছে একেবারে নতুন ছিল। গ্রামে যেমন সবাই তাদের নিয়ে প্রশংসা করত, এখানে এসে কিন্তু দুজনে একেবারে সাধারণ ছাত্র ছিল, যাদের সঙ্গে সিনিয়ররা পরিচয় করার বাহানায় র্যাগিং করার পরিকল্পনা করল। আরে দাদা বাবুরা, কোথায় যাচ্ছ? গ্রাম থেকে বেরিয়ে শহরে চলে এসেছে, কিন্তু জামা কাপড়টা দেখেছো? একদম মিস্ত্রির মতো লাগছে। আরে মিস্ত্রি নয়, মিস্ত্রিদের প্রধান লাগছে। জামা কাপড় দেখছো না, একেবারে টিপ টপ। এসব বলে ওরা দুজন হাসতে থাকে। যশ ওদের দুজনকে ভালো করে দেখতে থাকে। দুজনে টি শার্টের সাথে রাগ জিন্সও পরেছিল। তারপরে সে এক নজর নিজের আর রনকের ড্রেসের দিকে তাকালো। সে তখন বুঝতে পারল ওই ছেলেগুলো ঠিকই বলছে। কেউই ওদের দেখে বলবে না যে ওরা এই কলেজেরই স্টুডেন্ট। চুপ কেন? কি নাম তোমাদের? হ্যাঁ, রনক। বেশ ভালো নাম তো, রনক বাবু। আর তোমার নাম কি বলো? এই, তোমরা এখন কান ধরে উঠবোস করো। ওরা কি ভাবে নিজেদের? এরকম অপমানিত আগে কোনোদিনও কোথাও হয়নি। ওকে আগেও বলেছি, আবারও বলছি, শান্ত হ। আমরা কিন্তু গ্রামে নই, শহরে আছি। আর দেখ, ওরা আমাদের সিনিয়র, একটু আধটু তো র্যাগিং করবেই। মজাই তো করছিল ওরা। মজা? আমার সঙ্গে এইরকম মজা? কি ভাবে কি ওরা নিজেদের? যশ, আবার বলছি, কুল ডাউন ভাই। আমরা এখানে নতুন এসেছি, তুই ওদের কথায় খারাপ ভাবিস না ভাই। আর ওরা সত্যি কথাই তো বলছিল। আমাদের ড্রেসগুলো দেখেছিস? এতদিন আমরা শহরে এসেছি, কিন্তু এখন ওই গ্রামের লোকেদের মতোই থাকি। চল, কাল মলে গিয়ে আমরা কিছু শপিং করে আসি। কি ব্যাপার, আজ দেখছি চালচলন একেবারে বদলে গেছে। একদিন এই শহরের চালচলন শিখে নিয়েছে, খুব উন্নতি করবে। আমরা ভালো জামা কাপড় পরলেও সমস্যা, না পরলেও সমস্যা। আপনারা কি চাইছেন বলুন তো? আপনারা বারবার কেন বিরক্ত করছেন? আরে একদিনের মধ্যেই দেখছি মুখে বুলি ফুটেছে। যশ আর রনক, তোমরা দুজন কলেজে নতুন। তোমাদের ফাইল দেখে মনে হচ্ছে তোমরা দুজনেই মেধাবী ছাত্র, তাই এসব থেকে তোমরা দূরে থাকো। এরপরে যদি কোনো রকম কমপ্লেন আসে, তাহলে কলেজ থেকে রাস্ট্রিকেট করে দেবো। আর তোমাদের বলছি, এরপর থেকে যদি তোমাদের বিরুদ্ধে কেউ কোনো কমপ্লেন করে, তাহলে এমন ক্যারেক্টার সার্টিফিকেট দেব যে তোমরা কোথাও জব পাবে না। বুঝতে পেরেছ? এবার যাও এখান থেকে। ওরা দুজন নিজেদের ভাবে কি বলতো? ওদের জন্য প্রিন্সিপালের অফিসে যেতে হলো, প্রথমবার ওনার সঙ্গে দেখা হলো, আর তাও সেটা এইভাবে। আমি এর প্রতিশোধ নেবই নেব। মনে হয় তুই প্রিন্সিপালের সব কথা শুনিসনি। কেউ যদি আমাদের বিরুদ্ধে কমপ্লেন করে, তাহলে আমাদের কলেজ থেকে রাস্ট্রিকেট করে দেবে। ওদের আমি এমন শিক্ষা দেব যে ওরা সারা জীবন মনে রাখবে, আর কেউ জানতেও পারবে না যে এটা আমরা করেছি। তুই দেখতে থাক যে আমি কি করি। রেগে যশ হস্টেলের বাইরে চলে যায়। যখন সে ফিরে আসে, তার কাছে কিছু জিনিসপত্র ছিল। সেই সব কিছু দেখে রনক রাগে ওর দিকে তাকিয়ে থাকে। এই যশ, এসব কি নিয়ে এসেছিস? এগুলো আনতে কেউ তোকে আবার দেখেনি তো? না হলে আমরা সমস্যায় পড়বো। এই সিঁদুর, পইতে, আবার জ্যান্ত মুরগি, তুই কি করতে চাইছিস? তুই এসব দেখে বুঝতে পারছিস না যে আমি কি করতে চলেছি? আমি একটা আত্মাকে ডাকবো, ওই আমাদের হয়ে প্রতিশোধ নেবে। আমাদের গ্রামে আমি অনেকবার বাবাকে এইসব করতে দেখেছি। দেখ, কাকুর কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে। তুই এসব করবি কি করে?
এসব ছেড়ে দে। ছেড়ে দেব? কি করে ছাড়বো? প্রতিশোধ তো আমি নেবই। আর আজকে অমাবস্যা, আত্মা এখানেই আশেপাশে কোথাও আছে। ওকে এই সমস্ত খাবার দিলে ও খুশি হবে। আমাকে ডেকেছিস তুই প্রতিশোধ নেওয়ার জন্যে? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তোমায় ওদের শিক্ষা দিতে হবে। ওরা নিজেদের ভুলের শাস্তি পাবে, আর তুমি পাবে অনেক রক্ত। তুমিও শান্তি পাবে, আর আমিও শান্তি পাবো। এতে তো লাভ তোমার হবে। আমার শান্তি তো তখনই হবে যখন তুমি আমাকে দাম দেবে। প্রত্যেক কাজেরই একটা দাম হয়। বলো, কি দাম পাবো আমি? দাম যা তুমি চাইবে। ভেবে দেখো, ভুলে যেও না। আমি তো তোমায় কথা দিচ্ছি, তোমার যা চাই তুমি পাবে। যশের এই কথা শুনে ওই আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর সেই সিনিয়রদের ঘরে ধোঁয়া হয়ে প্রবেশ করে। কে তুমি? কি চাই তোমার? প্রতিশোধ, ওই রৌনকের প্রতিশোধ। রৌনকই পাঠিয়েছে আমাকে। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সেই আত্মার কথা শুনে ওই ছেলেটা এদিক ওদিকে পালানোর চেষ্টা করে। দরজায় সে জোরে জোরে ধাক্কা দিতে থাকে। ওকে এই সব করতে দেখে ওই আত্মা জোরে জোরে হাসতে থাকে। হঠাৎ করে সেই আত্মা উড়ে গিয়ে ওর গলা চেপে ধরে, রৌনকের প্রতিশোধ নেওয়ার জন্য। পরের দিন সকালে সবাই অবাক হয়ে যায়। হস্টেলে যে লাশ পাওয়া গেছিল তা এক রাতের মধ্যেই পচে গিয়েছিল। ওর শরীরে এত ক্ষত ছিল, মনে হচ্ছে কোনো জঙ্গলি জানোয়ার আক্রমণ করেছে। সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিল এটা কি করে সম্ভব হতে পারে। যখন যশ আর রৌনক এই ব্যাপারে জানতে পারে, তখন যশ খুশিতে লাফিয়ে ওঠে। দেখলি তুই, আমাদের রাস্তার একটা কাঁটা সরে গেছে, আর আমাদের কেউ সন্দেহ করেনি। এবার খুব তাড়াতাড়ি আরেকজনের মৃত্যুর খবর পাবি। শুধু আজকে রাতটা অপেক্ষা কর। পরের দিন আরেকজন সিনিয়র, যে শ্মশান থেকে তার বন্ধুর সৎকার করে ফিরছিল, রাস্তায় হঠাৎ তার গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়। মনে হচ্ছে গাড়িটা গরম হয়ে গেছে, জল ঢালতে হবে। তখন গাড়ির মধ্যে থাকা একটা জলের বোতল নিয়ে সে নিচে নামতে লাগলো। গাড়ির দরজা খুলছিল না। সে চাবি দিয়ে খোলার চেষ্টা করলে কোনো কাজই হয় না। হঠাৎ গাড়ির বনেট থেকে বেরোনো ধোঁয়া গাড়ির ভিতরে ঢুকতে থাকে। সেই ধোঁয়ায় তার শ্বাসকষ্ট শুরু হয়। তখন সেই ধোঁয়া আত্মায় পরিণত হয়, আর সেই আত্মা ওর গলা টিপে ধরে। যেভাবে ও প্রথম ছেলেটাকে মেরেছিল, ঠিক একইভাবে একেও সে মেরে ফেলে। ওর মৃত্যুর খবর শুনে যশ উচ্ছ্বসিত হয়ে ওঠে যে তার প্রতিশোধ পূর্ণ হয়েছে। রৌনক, দেখলি আমাদের কাজও শেষ, আর কেউ কিছু জানতেও পারেনি। দুজনে কথা বলছিল, হঠাৎ তাদের ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে যায়, আর সেই আত্মা সেখানে উপস্থিত হয়। তুমি আমাকে ডেকেছিলে, আমার কাজ হয়ে গেছে, আর এখন আমার কাজের দাম চাই। হ্যাঁ বলো, কি দাম চাই তোমার? মুরগি না ছাগল, কাকে বলি দিতে হবে? মুরগি বা ছাগলের রক্তে কাজ হবে না। আমার মানুষের রক্ত চাই, সেটাও টাটকা। মানুষের রক্ত? সেটা আমি তোমায় কিভাবে দেব? সে আমি জানি না, কিন্তু আমার মানুষের রক্ত চাই। সেই আত্মার কথা শুনে যশ ভয়ে পিছিয়ে যায়। চোখের সামনে তিনটে মৃত্যু দেখে রৌনক স্তম্ভিত হয়ে যায়। চোখের সামনে নিজের বন্ধুর লাশকে পড়ে থাকতে দেখে রৌনক একেবারে স্তব্ধ হয়ে যায়। সে কিছুতেই এটা বুঝতে পারে না এসব কি করে হলো আর কেন হলো। তখন হঠাৎই পুরো উঠোনটায় অন্ধকার হয়ে যায়। একটা ছায়া রৌনকের আশেপাশে ঘুরতে থাকে। এবার তোর পালা। কি করে বাঁচবে? তোকে বলেছিলাম আমার প্রত্যেকটা কাজের একটা দাম আছে, আর এই কাজের দাম হলো তোর মৃত্যু। এটা বলতে বলতে সেই আত্মা রৌনকের গলাও চেপে ধরে। কিছুক্ষণ পর মাটিতে ওরও ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। সবাই অবাক হয়ে সেটা দেখছিল। যে ছেলেটা কিছুক্ষণ আগে ঠিক ছিল, হঠাৎ করে ওর এমন কি হলো? আত্মা সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর সেখান থেকে চলে যায়।
আপনিও কি কারোর উপরে প্রতিশোধ নেওয়ার কথা ভাবছেন?